হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি উদাসী রাজকুমারের পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমার। আজকে পড়ছি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব। কাঞ্চি রাজ্যের রাজধানীতে ঢং ঢং করে ডঙ্কা বাজছে। চারদিকে ছোট ছোট পাহাড়, সেই পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে গম্ভীর শব্দ। মল্লপাল ও আর কয়েকজন ঘুরে ঘুরে বাজাচ্ছে সেই ডঙ্কা। একটা ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আছে দিগ্বিজয়ী বীর রাজকুমার তীক্ষ্ণ। এর মধ্যে অনেক রাজ্য সে পার হয়ে এসেছে। এ পর্যন্ত একজন যোদ্ধাও তাকে দ্বন্দ্বযুদ্ধে হারাতে পারেনি। বহু সেনাপতি ও রাজপুত্র লড়াই করতে গিয়ে নিহত হয়েছে তার হাতে। কেউ তার সামনে দাঁড়াতেই পারে না। এখন রাজকুমার তীক্ষ্ণর নাম শুনলেই অনেক যোদ্ধা ভয় কাঁপে। কয়েকটি রাজ্যে রাজকুমার তীক্ষ্ণ প্রবেশ করা মাত্র সে দেশের রাজা তাড়াতাড়ি জানিয়ে দেন যে তার রাজ্যে রাজকুমার তীক্ষ্ণর সমকক্ষ কেউ নেই, কেউ তার সঙ্গে লড়বে না। এই রাজ্য তাকে অদ্বিতীয় বীর বলে মেনে নিচ্ছে। রাজার পক্ষ থেকে রাজকুমার তীক্ষ্ণকে অনেক উপহার দেওয়া হয়। রাজকুমার সেগুলি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়। তারপর সে নিজের নামে একটি ঝান্ডা পুঁতে দেয় নগরের মাঝখানে। কাঞ্চি রাজ্যের রাজার কাছ থেকে কোনো দূত আসেনি। এখনও কেউ লড়াই করার জন্য সাড়াও দেয়নি। একটা গুজব শোনা যাচ্ছে যে একা কোনো যোদ্ধা রাজকুমার তীক্ষ্ণকে হারাতে পারবে না বলে এবার 40-50 জন যোদ্ধা মিলে রাজকুমার তীক্ষ্ণকে ঘিরে ফেলে হত্যার ষড়যন্ত্র করছে। সে গুজব শুনে মল্লপাল এ রাজ্য থেকে সরে পড়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু রাজকুমার তীক্ষ্ণ অবিচল। অবশ্য রাজকুমার তীক্ষ্ণ লড়াই দেখবার জন্য অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ আসে। তাদের সামনে অনেক যোদ্ধা মিলে একা রাজকুমার তীক্ষ্ণকে মেরে ফেললে সে রাজ্যের খুবই বদনাম হবে, সবাই ছি ছি করবে। একজনের বিরুদ্ধে অনেকে মিলে যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্ম নয়। কিছু পরে শোনা গেল রাজা একজন যোদ্ধাকে পাঠাচ্ছেন। রাজকুমার তীক্ষ্ণকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো মানুষের জনতা। তারা সেই যোদ্ধাকে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এ আবার কি রকম যোদ্ধা? মনে হয় এক উন্মাদ। বিশাল লম্বা চওড়া দৈত্যের মতন একজন মানুষ, মাথা চুলে জটা, মুখে জঙ্গলের মতন দাড়ি, তার খালি পা, গায়ে হাতে বড় বড় রোম, তাতে আবার ধুলো মাখা। তলোয়ারের বদলে তার হাতে একটা লোহার মুগুর। আসলে হয়েছে কি, এই লোকটির নাম অলম্বুস। সে পাহাড়ের ওপর একলা একলা থাকত। একদিন সে হঠাৎ পাগল হয়ে গিয়ে দুজন মেষপালককে মুগুর পিটিয়ে মেরে ফেলে। তখন লোকে মনে করলো সে একটা মানুষ নয়, দৈত্য। সে কিন্তু দৈত্য নয়, এমনি একজন লম্বা চওড়া মানুষ। রাজা সৈন্যরা গিয়ে তাকে ধরে নিয়ে এলো। বিচারে তার ফাঁসির আদেশ হলো। আর দুদিন পরেই তার ফাঁসি হওয়ার কথা। এই সময় রাজা ভাবলেন, লোকটা তো এমনি ফাঁসিতে মরবে, তার আগে একবার গিয়ে রাজকুমার তীক্ষ্ণর সঙ্গে লড়াই করুক না। যদি মরে তো মরুক, আর যদি কোনো ক্রমে রাজকুমার তীক্ষ্ণকে হারিয়ে দিতে পারে তাতে এই রাজ্যের সুনাম বাড়বে। এখানে পাঠাবার আগে রাজা অলম্বুসকে বলে দিয়েছেন, খুব ভালো করে লড়বি। যদি ওই রাজকুমারকে হারাতে পারিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি। পাগল অলম্বুস রাজার এই কথাটা ঠিকই বুঝেছে। মল্লপাল এই বিচিত্র লোকটিকে দেখে আপত্তি জানিয়ে বলল, এ কি, এ তো একটা পাগল, এর সঙ্গে লড়াই করবেন আমাদের রাজকুমার? অলম্বুসের সঙ্গে রাজার একজন দূত এসেছে। সে বলল, কে বলেছে ও পাগল? পাগল মাপার কি কোনো যন্ত্র আছে? তাছাড়া পাগলের সঙ্গে লড়াই হবে না এমন কথা তো আগে বলা হয়নি। মল্লপাল বলল, ওর হাতে ওই একটা বিচ্ছিরি মুগুর কেন? আমাদের রাজকুমার তলোয়ার নিয়ে যুদ্ধ করেন।
ওর হাতে একটা তলোয়ার দিন। রাজার দূত বলল, তলোয়ার ছাড়া যুদ্ধ করা যাবে না? এ আবার কেমন কথা? যারা সত্যি বীরপুরুষ তারা যে কোনো অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই সব কথা হচ্ছে, এর মধ্যেই পাগল অলম্বুস মুগুর তুলে রাজকুমার তীক্ষ্ণকে মারবার জন্য তেড়ে এলো। রাজকুমার দ্রুত সরে গেল পেছন দিকে, কারণ তলোয়ার দিয়ে ওই পাথরের মুগুর আটকানো যাবে না। শুরু হয়ে গেল দ্বন্দ্বযুদ্ধ। এ যুদ্ধে সুবিধে করতে পারল না রাজকুমার তীক্ষ্ণ। তাকে বারবার দৌড়ে পালাতে হচ্ছে। লোকটা মাঝে মাঝে ছুঁড়ে মারছে পাথরের মুগুরটা, ভেঙে ভেঙে নিচ্ছে গাছের ডাল। এমন লোকের সঙ্গে তলোয়ার নিয়ে লড়া যায় না। রাজকুমার তীক্ষ্ণ ওর কাছে যেতেও সাহস করছে না, কেননা একবার হাতের নাগালে পেলে সে রাজকুমারকে পিষে মেরে ফেলবে। সেই উন্মাদের হিংস্র চোখ জ্বলছে, যেন সে রাজকুমারকে হত্যা করতে বদ্ধপরিকর। মাঝে মাঝে সে কিরমির করছে দাঁত। রাজকুমার তীক্ষ্ণ বারবার দৌড়ে পালাচ্ছে দেখে হায় হায় করছে দর্শকেরা। অনেকেই মনে করছে এইবারেই হারতে হবে রাজকুমারকে। হায় হায়, এত বড় বীর হয়েও শেষ পর্যন্ত হারতে হবে এক পাগলের কাছে। পেছন ফিরে হাঁটতে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ একবার হোঁচট খেয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অলম্বুস ঝুঁকে পড়ে ধরতে গেল তাকে। প্রায় ধরে ফেলেছে ভেবে হা হা করে হেসে উঠল। রাজকুমার তীক্ষ্ণ অতি দ্রুত গড়িয়ে গেল একপাশে। তার শরীরে অলম্বুসের আঙুলের ছোঁয়া লেগেছিল। সে বুঝতে পারল এইভাবে বারবার পিছু হটে যুদ্ধে জেতা যাবে না। নিজের প্রাণ থাকতে সে যুদ্ধ ছেড়ে পালাতেও চায় না। চোখের নিমেষে সে একটা বড় গাছ বেয়ে ওপরে উঠে গেল। অলম্বুস তখন আবার হা হা করে হেসে বলল, হা হা হা, এবার তোকে পেয়েছি, আর পালাতে পারবি না। সে মুগুরটা নামিয়ে রেখে দুহাত দিয়ে গাছটা ঝাঁকাতে লাগলো। তার গায়ে অসীম শক্তি। গাছটা ভেঙে ফেলে সে রাজকুমারকে মাটিতে নামাতে চায়। অনেকেই মনে করল এবার আর রাজকুমারের নিষ্কৃতি নেই। মল্লপাল ও তার সঙ্গীদের মুখ শুকিয়ে গেছে ভয়। রাজকুমার তীক্ষ্ণ একটা উঁচু ডালের মাঝখানে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সে খুব জোরে জোরে লাফাতে পারে বলে লোকে তার নাম দিয়েছিল উড়ন্ত রাজকুমার। এখন সে আর একবার তার নামের সার্থকতার প্রমাণ দিল। তলোয়ারটা হাতে নিয়ে সে লাফিয়ে উঠল শূন্যে, ঠিক এসে পড়ল অলম্বুসের ঘাড়ের ওপর। তারপর অলম্বুসের গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে সে তলোয়ারটা চেপে ধরল ওর টুটির কাছে। আর একটা হাতের আঙুল রাখল তার ডান হাতের মণির ওপর। যন্ত্রণায় চিৎকার করে উঠল অলম্বুস। ঠিক সেই সময় কে যেন একজন বলে উঠল, দাঁড়াও। অলম্বুসকে হত্যা করতে গিয়েও থেমে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ পেছন ফিরে তাকালো। নদীর ধার দিয়ে এগিয়ে আসছিল ছোট একটি মিছিল। তার মধ্য থেকে একজন সৌম্য চেহারার মানুষ চলে এলো এদের কাছে। মানুষটির মাথার চুল চূড়া করে বাঁধা, গায়ের রং গৌরবর্ণ, গেরুয়া পোশাক পরা, ঠোঁটে স্নিগ্ধ হাসি। দেখলেই বোঝা যায় ইনি সাধারণ কোনো মানুষ নন। তিনি বললেন, ওকে মেরো না, ছেড়ে দাও। এত দেশে যুদ্ধ করে এসেছে রাজকুমার তীক্ষ্ণ, কিন্তু এরকম অনুরোধ তাকে আগে কেউ করেনি। এই অনুরোধ শুনে কিন্তু রাজকুমার তীক্ষ্ণ ভয়ঙ্কর রেগে গেল। এই অদ্ভুত ধরনের যুদ্ধে সে আগাগোড়াই বিরক্ত হয়েছিল। সে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কে? সন্ন্যাসীটি বললেন, আমি একজন মানুষ। তুমিও একজন মানুষ। যাকে তুমি মারতে যাচ্ছ সেও একজন মানুষ। মানুষ কেন মানুষকে মারবে? রাজকুমার তীক্ষ্ণ বলল, ও আমার কাছে যুদ্ধে হেরে গেছে, তাই ওকে আমি মারছি। আমি যদি পরাজিত হতাম তাহলে ও এতক্ষণে আমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিত। সন্ন্যাসী বললেন, যুদ্ধে কেউ হারে না, কেউ জেতে না। রাজকুমার তীক্ষ্ণ সগর্বে বলল, কে বলল আমি জিতিনি? এই দেখুন, এই লোকটির আর নড়াচড়ার ক্ষমতা নেই।
আমি এক মুহূর্তে ওর মুন্ডুটা ধুলোয় লুটিয়ে দিতে পারি। সন্ন্যাসী বললেন, যে মুহূর্তে তুমি ওর গলা কাটবে সেই মুহূর্তে তুমি একেবারে হেরে যাবে। তুমি মানুষ হিসেবে হেরে যাবে। তুমি হয়ে যাবে খুনি। রাজকুমার তীক্ষ্ণ এক লাফে নেমে এলো মাটিতে। তারপর সন্ন্যাসীর দিকে তেড়ে গিয়ে বলল, আপনি ব্রাহ্মণ, আপনি যুদ্ধের বিষয়ে কি জানেন? আপনি কেন এ ব্যাপারে মাথা গলাতে এসেছেন? সন্ন্যাসী হেসে বললেন, আমি ব্রাহ্মণ নই। রাজকুমার তীক্ষ্ণ ভুরু তুলে বলল, আপনি ব্রাহ্মণ নন? তাহলে সন্ন্যাসী সেজে আছেন কেন? সন্ন্যাসী বললেন, আমি তো কিছু সাজিনি, পথে পথে ঘুরি। রাজকুমার তীক্ষ্ণ একেবারে ছেলেবেলা থেকেই ব্রাহ্মণদের সম্মান করতে অভ্যস্ত। ব্রাহ্মণদের দেখলে প্রণাম করতে হয়, সন্ন্যাসীদের সামনে মাথা নিচু করে কথা বলতে হয়। এতক্ষণ তবু সে কোনো ক্রমে মেজাজ সামলেছিল। এখন যেই শুনল যে এই সন্ন্যাসীটি ব্রাহ্মণ নন, আসল সন্ন্যাসীও নন, তখন সে আরও ক্রুদ্ধ হল। তলোয়ার তুলে বলল, তুমি এই লোকটির প্রাণ বাঁচাতে চাও? বেশ, তাহলে এর বদলে তুমি প্রাণ দাও। তোমাকে এমনি এমনি মারব না, তুমি আমার সঙ্গে লড়াই করো, তলোয়ার হাতে নাও। অন্যদিকে ফিরে সে বলল, জয়পাল, এই ভণ্ড সাধুটিকে একটা তলোয়ার দাও। জয়পাল একটা তলোয়ার নিয়ে এলো। সে রাজকুমারের মেজাজ জানে, এখন প্রতিবাদ করে কোনো লাভ নেই। কিন্তু তলোয়ারটা সে সন্ন্যাসীর হাতে তুলে দিতে পারল না। কেন যেন তার শরীর কাঁপছে। সে তলোয়ারটি সন্ন্যাসীর পায়ের কাছে নামিয়ে রাখল। উন্মাদ অলম্বুস এই সুযোগে ছুটে পালিয়ে গেল। রাজকুমার তীক্ষ্ণ যখন তার ঘাড়ে চেপে বসেছিল, তখন সে মনে করেছিল তার মৃত্যু হতে আর এক মুহূর্ত বিলম্ব নেই। এখন প্রাণ ফিরে পেয়ে সে আর দাঁড়ালো না। রাজকুমার তীক্ষ্ণ বাধা দিল না সেই উন্মাদকে। সে সন্ন্যাসীকে বলল, কে, ভয় পাচ্ছ নাকি? তোমার নিজের এত যদি মৃত্যু ভয়, তাহলে যুদ্ধের ব্যাপারে মাথা গলাতে আসো কেন? সন্ন্যাসী সহাস্যে দুহাত বাড়িয়ে বললেন, এসো। রাজকুমার তীক্ষ্ণ বলল, তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না, লড়তে তোমাকে হবেই। সন্ন্যাসী আবার বললেন, এসো। রাজকুমার তীক্ষ্ণ বলল, তুমি অস্ত্র হাতে নাও আগে। সন্ন্যাসী বললেন, আমি তো লড়ছি তোমার সঙ্গে, আমার অস্ত্র লাগে না। কোনো অস্ত্র হাতে না নেওয়াই আমার অস্ত্র। এসো, আঘাত করো আমাকে। রাজকুমার তীক্ষ্ণ বলল, আমি নিরস্ত্র মানুষকে আঘাত করি না, কিন্তু তুমি যদি লড়াই করতে না চাও, তাহলে তোমার ধৃষ্টতার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আমার বিজয় গৌরবের পথে বাধা দিয়েছ। আমার লোকেরা তোমাকে এই গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মারবে। সন্ন্যাসীর মুখে কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না, মুখের হাসি মুছল না। তার চক্ষু দুটি বড় শান্ত। তিনি নিজেই কয়েক পা এগিয়ে এসে বললেন, আমি তো তোমার অহংকারের সঙ্গে, তোমার অন্তরের ক্রোধের সঙ্গে লড়াই করছি কুমার। এই বলে তিনি রাজকুমার তীক্ষ্ণর মাথায় একটি হাত রাখলেন, আর একটি হাতে তার থুতনি ছুঁয়ে বললেন, মানুষ যখন বেশি রেগে যায় তখন তাকে সুন্দর দেখায় না, কিন্তু এমনিতে তুমি কত সুন্দর। রাজকুমার তীক্ষ্ণ সারা শরীর থরথর করে কেঁপে উঠল। কি যে হলো তার, হাত থেকে খসে পড়ে গেল তলোয়ার। সে যেন শুনতে পেল চতুর্দিকে একটা সঙ্গীতের ধ্বনি উঠেছে। বুজে এলো তার চোখ। ঝুপ করে সে অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল মাটিতে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সেই সন্ন্যাসী ও তার দলের কেউ নেই, সবাই চলে গেছে। শুধু মল্লপাল ও তার সঙ্গীরা বসে আছে তার মাথার কাছে। মল্লপাল তার মাথায় জল ঢেলে দিচ্ছে। ধর্মর করে উঠে বসে রাজকুমার তীক্ষ্ণ জিজ্ঞেস করল, ওকে, ওই সন্ন্যাসীকে? কোথায় চলে গেলেন তিনি? দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। আকাশে ভাল্লুকের গায়ের মতন মেঘ, ছায়া ছায়া পড়েছে চতুর্দিকে। মাঝে মাঝে গুরু গুরু গর্জন হচ্ছে, আর চড়াক চড়াক করে বিদ্যুৎ খেলে যাচ্ছে সারা আকাশ জুড়ে।
জোরালো বাতাসে দুলে উঠছে গাছগুলোর মাথা। ঝড় বাদল শুরু হতে আর দেরি নেই। একটা ঝাঁকড়া গাছের নিচে শুয়ে আছে রাজকুমার তীক্ষ্ণ। তাকে ঘিরে বসে আছে মল্লপাল আর অন্য সঙ্গীরা। সবাই খুব চিন্তিত। রাজকুমার অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। দুপুরে কিছু খায়নি, ডাকলেও সাড়া দিচ্ছে না। এরকম আগে কখনো হয়নি। একটা দেশে দ্বন্দ্বযুদ্ধে জয়ী হওয়ার পরেই রাজকুমার বলেছে, চলো অন্য রাজ্যে। মহাবীর রাজকুমার তীক্ষ্ণ দুপুরবেলা এরকমভাবে খোলা মাঠে শুয়ে ঘুমোবে, এ যেন কল্পনাই করা যায় না। ঘুমন্ত রাজকুমারের মুখখানি দেখলে মনে হয় সে খুব ক্লান্ত। অনেক দিন তার ভালো করে ঘুম হয়নি। আজ সে সব ঘুম পুষিয়ে নিচ্ছে। আর একবার খুব জোরে মেঘের গর্জন হলো। বাতাসের বেগ বেড়েছে, আর এভাবে মাঠের মধ্যে থাকা নিরাপদ নয়। মল্লপাল এবার ব্যাকুলভাবে ডাকল, কুমার, কুমার। রাজকুমার তীক্ষ্ণ তাতেও সাড়া দিল না। তার ঘুম এতই গভীর যে সে মেঘের গর্জনও শুনতে পাচ্ছে না। রাজা আর রাজকুমারদের গায়ে হাত দিয়ে ঠেলা মেরে ডাকার নিয়ম নেই। মল্লপালেরা কেউ রাজকুমার তীক্ষ্ণর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না, কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনায় তারা চঞ্চল হয়ে উঠেছে। হঠাৎ জোর হাওয়ায় গাছের একটা শুকনো পাতা খসে পড়ল রাজকুমার তীক্ষ্ণর বুকের ওপর। ওইটুকু ছোঁয়াতেই সে চোখ মেলল এবং ধর্মর করে উঠে বসল। মল্লপাল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রাজকুমার, চলুন চলুন, শিবিরে চলুন। এক্ষুনি মহা দুর্যোগ শুরু হবে। রাজকুমার তীক্ষ্ণও একবার আকাশের দিকে তাকালো, তারপর মল্লপালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সেই সন্ন্যাসী, তিনি কে? কোথায় গেলেন? রাজকুমার এর আগেও এই প্রশ্ন অনেকবার করেছে, কিন্তু মল্লপালরা কেউ ওই সন্ন্যাসীকে আগে দেখেনি। রাজকুমার তীক্ষ্ণ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তিনি তাকে কোলে তুলে এনে গাছতলায় শুইয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন খানিকক্ষণ, তারপর চলে গেলেন। কারো সঙ্গেই আর কোনো কথা বলেননি। ওর সঙ্গেও আরও 10-12 জন লোক ছিল। সবাই মিলে একটা নৌকোয় চড়ে চলে গেছে নদীর অন্য পারে। রাজকুমার তীক্ষ্ণ বলল, ওই সন্ন্যাসীকে, ওর নাম কি? আমাকে জানতেই হবে। মল্লপাল এক ভাণ্ড দুধ সামনে তুলে বলল, এই দুধটুকু খেয়ে নিন কুমার, সারাদিন আপনি কিছু খাননি। রাজকুমার তীক্ষ্ণ তাতে আপত্তি জানালো না। এক চুমুকেই সবটা দুধ খেয়ে ফেলল। তারপর ভাণ্ডটা ফিরিয়ে দিয়ে বলল, মল্লপাল, ওই সন্ন্যাসীর মতন অমন সাহসী মানুষ তুমি কি আর কখনো দেখেছ? পাগলটার সঙ্গে লড়াই করতে করতে আমার সাংঘাতিক মাথা গরম হয়ে গিয়েছিল। রাগে আমার শরীর কাঁপছিল। সেই অবস্থায় সন্ন্যাসী এসে আমায় বাধা দিলেন। আমার হাতে তলোয়ার, আমি রাগে চোটে ওকেই আঘাত করতে পারতাম। উনি তবু ভয় পেলেন না, আমার দিকে এগিয়ে এলেন। মল্লপাল বলল, সন্ন্যাসীদের প্রাণে ভয় থাকে না, ভগবান তাদের রক্ষা করেন। রাজকুমার তীক্ষ্ণ বলল, কিন্তু উনি তো আসল সাধু নন, নকল। উনি নিজেই বলেছেন যে উনি ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ না হলে কি কেউ সাধু সন্ন্যাসী হতে পারে? মল্লপাল বলল, আজকাল তো অনেকেই শুনি গেরুয়া কাপড় পরে সাধু সেজে ঘুরে বেড়ায়। রাজকুমার তীক্ষ্ণ বলল, তারা সব নকল। ব্রাহ্মণ ছাড়া কি কেউ বেদ পাঠ করতে পারে? কিন্তু আশ্চর্যের কথা এই, সেই নকল সাধু যখন আমার মাথায় হাত রাখলেন, আমার সমস্ত শরীর যেন কীরকম হয়ে গেল। কি নরম আর ঠান্ডা তার হাত। আমার মনটা জুড়িয়ে যাচ্ছিল। আমি যেন কত রকম ফুলের গন্ধ পেলাম। চতুর্দিকে সুন্দর বাজনা বাজতে লাগলো। আর কেউ আমাকে ছুঁয়ে দিলে তো এরকম কখনো হয়নি। মল্লপাল বলল, তাহলে বোধহয় ওই সাধুটি জাদু জানে। রাজকুমার তীক্ষ্ণ বলল, সেই জন্যই তো আমি ওই সন্ন্যাসীকে আবার দেখতে চাই, তাকে পরীক্ষা করে দেখতে চাই। মল্লপাল বলল, এতদিন ধরে লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
তাই অজ্ঞান হয়ে পড়লেন। হয়তো ওই সন্ন্যাসীর কোনো কৃতিত্ব নেই। অজ্ঞান হয়ে গেলে মানুষ অনেক কিছু শুনতে পায়। রাজকুমার তীক্ষ্ণ বলল, লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো, ওই সন্ন্যাসী ছুঁয়ে দেওয়ার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। শরীর খুব সতেজ লাগছে। সন্ন্যাসী কোন দিকে চলে গেলেন? মল্লপাল বলল, ওই নদীর অন্য পারে। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতেই মল্লপাল আবার ব্যস্ত হয়ে বলল, চলুন চলুন কুমার, শিবিরে চলুন। গাছতলায় বসে থাকলে মাথায় বাজ পড়তে পারে। উঠে দাঁড়িয়ে রাজকুমার তীক্ষ্ণ বলল, শিবিরে যাব না, আমিও এখন নদী পার হব। রাজকুমার তীক্ষ্ণ তলোয়ারটা মাটিতে পড়ে আছে। অন্য সময় সেটা রাজকুমার তীক্ষ্ণর কোমরের খাপে ঝোলে। এখন সে তলোয়ারটার দিকে তাকিয়ে একটুক্ষণ কি যেন ভাবল। তলোয়ারটা তুলল না, হনহন করে এগিয়ে গেল নদীর দিকে। মল্লপাল তলোয়ারটা তুলে অন্য একজন অনুচরের হাতে দিয়ে ছুটে গেল রাজকুমারের পেছনে। হাত জোর করে কাতরভাবে বলল, এ কি করছেন কুমার? এখন নদীর দিকে গিয়ে কোনো লাভ নেই। রাজকুমার তীক্ষ্ণ বলল, লাভ নেই মানে? আমি নদী পার হতে চাই। মল্লপাল বলল, কি করে পার হবেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কে নৌকা চালাবে? মাঝিরা নিশ্চয়ই পালিয়েছে। রাজকুমার তীক্ষ্ণ বলল, তুমি নৌকা চালাতে পারো না? মল্লপাল বলল, না, আমি জানি না। এই ঝড় বৃষ্টিতে নদী পার হওয়া অসম্ভব। চলুন আমরা শিবিরে ফিরি। তারপর আমি গুপ্তচর পাঠাচ্ছি, সে ওই সন্ন্যাসী সম্পর্কে সব খবর সংগ্রহ করে আনবে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে রাজকুমারের সারা দেহ। ঘোর বৃষ্টিতে চারদিক প্রায় অন্ধকার হয়ে গেছে। নদীর দিকে তাকিয়ে রাজকুমার বুঝল এই সময় ওপারে যাওয়া সত্যি সম্ভব নয়। সে নিজেও নৌকো চালাতে জানে না। সবাই মিলে দৌড়ে ফিরে এলো শিবিরে। ভিজে পোশাকে সবাই শীতে কাঁপছে ঠক ঠক করে। আগুন জ্বালানো হলো। একজন শুরু করে দিল রাত্রিরের রান্না। বৃষ্টি একটু কমতেই লুকাকে পাঠিয়ে দেওয়া হলো সেই সন্ন্যাসীর সন্ধান আনার জন্য। রাজকুমার তীক্ষ্ণ কারোর সঙ্গে কথা বলছেন না, চুপ করে বসে আছে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। একটু পরে মল্লপাল এসে বসল তার সামনে। মাথা চুলকে কাচুমাচু ভাবে বলল, কুমার, আমি অন্যদের মুখপাত্র হয়ে এসেছি। যদি অভয় দেন তো একটা নিবেদন জানাতে চাই। রাজকুমার তীক্ষ্ণ মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। মল্লপাল বলল, মহারাজ মহাচূড়ামণির পুত্র আপনি, আপনি ধন্য। আপনার মতন বীর ভূভারতে নেই। রাজকুমার তীক্ষ্ণ ভুরু তুলে বিস্ময়ের সঙ্গে বলল, কি ব্যাপার? আমার নিজের লোকেদের মুখ থেকে এরকম প্রশংসা তো আমি শুনতে চাই না। তুমি আসল কথাটি কি বলতে চাও সেটাই তাড়াতাড়ি বলো। মল্লপাল বলল, আজ আপনি যেভাবে উন্মাদ ওলম্বুসকে জব্দ করলেন তা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। একসময় ভয় হয়েছিল এবার বুঝি আপনার সুনামে একটা কলঙ্কের দাগ পড়বে। একটা মুগুর দিয়ে লড়াই করতে এসেছে একটা দৈত্যের মতন চেহারার পাগল। তার সঙ্গে কি কোনো বীরপুরুষ একলা লড়াই করতে পারে? কিন্তু আপনি গাছের ওপর থেকে ঠিক তার ঘাড়ে লাফিয়ে পড়লেন। সেই পাগলটা ভয়েই মারা যাচ্ছিল আর একটু হলে। রাজকুমার তীক্ষ্ণ বলল, সে লোকটা শেষ পর্যন্ত পালিয়ে গেল। মল্লপাল বলল, সে ভয়ে আর আসবে না। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন রাজা দূত এসে জানিয়ে গেছে যে এই রাজ্য আপনাকে বীর শ্রেষ্ঠ হিসেবে মেনে নিয়েছে। এখানে আর কেউ আপনার সঙ্গে লড়বে না। রাজকুমার তীক্ষ্ণ বলল, এরপর আমাদের আর কোন রাজ্যে যাওয়ার কথা? মল্লপাল বলল, এদিকে তো আর কোনো রাজ্য নেই, পাহাড়ের পর পাহাড়। এবার আমাদের ফেরার পালা। রাজকুমার তীক্ষ্ণ বলল, কোন দিকে ফিরব? মল্লপাল বলল, সেই কথাটাই বলতে এসেছি কুমার। আমাদের দলের সকলেরই ইচ্ছে এবার দেশে ফিরলে হয় না। 3 বছরেরও বেশি আমরা ঘুরছি বাইরে বাইরে। অহিচ্ছত্রপুরে স্ত্রী পুত্র কন্যারা কে কেমন আছে কিছুই জানি না। রাজকুমার তীক্ষ্ণ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, 3 বছর কেটে গেছে? মল্লপাল বলল,
ঠিক 3 বছর 5 মাস। কতদিন আমরা আত্মীয় স্বজনদের দেখিনি, সকলেরই মন উতলা হয়ে আছে। তাই বলছিলাম কুমার, এবার দেশে ফিরে চলুন। রাজকুমার তীক্ষ্ণ বলল, গুরুদেব ছম্বি আমাকে 5 বছর ঘুরতে বলেছিলেন, এখনো তো ফেরার সময় হয়নি। মল্লপাল বলল, এত কম সময়ের মধ্যে আপনি এতগুলি রাজ্যের বীরদের যে পরাজিত করতে পারবেন তা কি কেউ ভাবতে পেরেছিল? প্রায় 50টি রাজ্য আমরা ঘুরেছি, পাহাড় ডিঙিয়ে অরণ্য ভেদ করে মরুভূমি পার হয়ে আমরা গেছি একটা রাজ্যে। এত দূরের পথ পাড়ি দিতে অন্যদের আরও বেশি সময় লাগতো। তারপর একটা রাজ্যে আপনি 3-4 জনের সঙ্গেও আলাদাভাবে লড়াই করেছেন। অন্য যে কোনো যোদ্ধার পক্ষে এতগুলি যুদ্ধ করতে বছরের পর বছর লেগে যেত, কিন্তু আপনি বিদ্যুৎ গতিতে সব কিছু সম্পন্ন করেছেন। এবার দেশে ফিরে চলুন কুমার। রাজকুমার তীক্ষ্ণ একটুক্ষণ চুপ করে রইল। সে এর মধ্যে কখনো সময়ের হিসেব করেনি, কত বছর কেটে গেছে তা জানতই না। এখন সে যৌবনে পৌঁছে গেছে। মুখে কোমল ঘাসের মতো দাড়ি, মাথা চুল নেবেছে ঘাড় পর্যন্ত। দাড়িতে হাত বুলোতে বুলোতে সে গম্ভীরভাবে বলল, দেশে ফেরার জন্য আপনাদের মন উতলা হয়েছে, সেখানে আপনাদের আত্মীয় স্বজন আছে। কিন্তু মল্লপাল, আমার পিতা নেই, মাতা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। শুধু আছেন গুরুদেব ছম্বি। তিনিই আমার বাবার মতন, মায়ের মতন। তার আদেশ আমি অমান্য করতে পারি না। তিনি আমাকে 5 বৎসর পরিভ্রমণ করতে বলেছেন, তার আগে আমি ফিরতে পারি না। মল্লপাল ব্যাকুলভাবে বলল, কুমার, আপনি যদি আরও দিগ্বিজয় যেতে চান তাহলে রাজধানী অহিচ্ছত্রপুরে একবার ফিরে তারপর আবার অন্যদিকে যেতে পারেন। এদিকে তো আর জয় করার মতন কোনো রাজ্য নেই। তাছাড়া অনেক দিন আমরা দেশের কোনো খবর পাইনি। মহারাজ ছম্বি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে দেখলে খুশি হবেন। আপনি যুবরাজ, আমাদের দেশের ভবিষ্যৎ রাজা। রাজসিংহাসন খালি পড়ে থাকলে অন্য কেউ দখল করে নেবে। আপনি একবার অন্তত ফিরে গিয়ে অবস্থাটা দেখে নিন। রাজকুমার তীক্ষ্ণ বলল, আমাকে যদি প্রয়োজন হতো তাহলে গুরুদেব ছম্বি নিশ্চিত খবর পাঠাতেন। আমাকে খুঁজে পাওয়া তো শক্ত নয়। আমরা যেসব রাজ্য পার হয়ে এসেছি তারা সবাই আমার কথা জানে। হঠাৎ উঠে দাঁড়িয়ে শিবিরের দ্বারের কাছে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ আবার বলল, তোমরা ফিরে যাও, তোমাদের ছুটি। মল্লপাল ভয় পেয়ে বলল, এ কি বলছেন কুমার? আপনাকে ফেলে রেখে আমরা ফিরে যাব? মহামান্য ছম্বি তাহলে আমাদের কারোর ঘাড়ের ওপর কি মুন্ডু রাখবেন? রাজকুমার তীক্ষ্ণ বলল, আমি পত্র লিখে দেব। আমি জানিয়ে দেব যে আমি নিজেই তোমাদের ফিরে যেতে বলেছি। ও কে দৌড়ে আসছে? মল্লপাল দ্বারের কাছে এসে অন্ধকারের মধ্যে ছুটন্ত একটা মূর্তিকে একটুখানি দেখেই বলল, ওই তো লুকা, নিশ্চয়ই কোনো খবর পেয়েছে। হাঁপাতে হাঁপাতে লুকা এসে পৌঁছে গেল শিবিরের কাছে। রাজকুমার তীক্ষ্ণ ধৈর্য ধরতে পারছিলেন না, তবু সে লুকাকে দম নেওয়ার সময় দিল। রাজকুমার তীক্ষ্ণকে প্রণাম জানিয়ে সামনে হাঁটু গেড়ে বসে লুকা বলল, খবর এনেছি যুবরাজ। খেয়া নৌকার মাঝিদের দেখা পেলাম, তারাই জানালো। তারাই ওই সন্ন্যাসীর দলকে নদী পার করে দিয়েছে। সন্ন্যাসী তার দল নিয়ে বৈশালীর দিকে গেছে। রাজকুমার তীক্ষ্ণ জিজ্ঞেস করল, ওই সন্ন্যাসীকে? কি তার পরিচয়? লুকা বলল, ওই সন্ন্যাসী নাকি আপনারই মতন বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ান, মানুষকে জয় করেন। তবে কি অস্ত্র দিয়ে তিনি লড়াই করেন তা কেউ বলতে পারল না। তবে বহু লোকই তার কাছে বশ্যতা স্বীকার করেছে। রাজকুমার তীক্ষ্ণ বলল, সন্ন্যাসী আবার লড়াই করবে কি? ওর কাছে কোনো অস্ত্রও ছিল না। তাছাড়া উনি যে ব্রাহ্মণ নন সে কি লোকে জানে না? ব্রাহ্মণ না হয়েও সন্ন্যাসী হলেন কি করে? লুকা বললেন, আপনি ঠিকই শুনেছেন যুবরাজ, উনি ব্রাহ্মণ নন, উনি ক্ষত্রিয়, আপনারই মতন একটি রাজ্যের রাজকুমার। রাজকুমার তীক্ষ্ণ বিস্ময়ে চিৎকার করে বলল, হ্যাঁ, রাজকুমার? সন্ন্যাসীর ছদ্মবেশ ধরে আছে?
তাহলে তো ওকে জয় করতেই হবে। হ্যাঁ, জয় না করে আমি কিছুতেই ফিরব না। লুকা, উনি কোন রাজ্যের রাজকুমার তা জেনে এসেছ? লুকা বলল, উনি কোন রাজ্যের রাজকুমার তা কেউ ঠিক বলতে পারল না। বোধ করি অনেক দূরের কোনো দেশের। তবে ওর নামটা জেনেছি। ওর নাম শাক্য সিংহ। এখন সবাই বলে শাক্যমুনি। রাজকুমার তীক্ষ্ণ খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমি আজই বৈশালী যাব। বৃষ্টি থেমে গেছে, এখন নদী পার হতে কোনো বাধা নেই। তোমরা ফিরে যাও। রাজকুমার তীক্ষ্ণ বেরিয়ে এলো শিবিরের বাইরে। তারপর ছুটতে লাগলো নদীর দিকে। বৈশালীর অদূরেই কলন্দ নামে একটি গ্রাম। পরদিন সেখানে পৌঁছতে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। রাজকুমার তীক্ষ্ণ ও সঙ্গীরা শিবির স্থাপন করল সেখানে। রাজকুমার তীক্ষ্ণ বারবার জয়পাল এবং অন্যদের ফিরে যেতে বলেছে, কিন্তু তারা রাজকুমারকে ছেড়ে যেতে কিছুতেই রাজি নয়। কলন্দ গ্রামে প্রচুর মানুষের ভিড়। এখান থেকেও দলে দলে লোক যাচ্ছে বৈশালীর দিকে। সকলেই যাচ্ছে রাজকুমার সন্ন্যাসী শাক্যমণিকে দেখতে। অনেকেই এসেছে চিরকালের জন্য বাড়ি ঘর ছেড়ে। রাজকুমার তীক্ষ্ণ যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। ওই সন্ন্যাসীটি কি করে এত মানুষের মন জয় করলেন? তিনি কাউকেই কিছু দেন না, কাউকেই কোনো লোভ দেখান না, তবু এত লোক তার কাছে ছুটে আসে কেন? তাড়াতাড়ি আহার সেরে নিয়ে রাজকুমার তীক্ষ্ণ শিবির থেকে বেরিয়ে পড়ল। জ্যোৎস্না রাত, পথে এখনও কিছু কিছু মানুষ রয়েছে। বৈশালীর পথ চিনতে কোনো অসুবিধে হলো না। বনের পথ দিয়ে লোকেরা চলেছে বৈশালীর দিকে। রাজকুমার তীক্ষ্ণ অনুসরণ করল তাদের। কিছু দূর যাওয়ার পরই দেখা গেল এক জায়গায় অনেক মশাল জ্বলছে। একটা বট গাছকে ঘিরে গোল হয়ে বসে আছে অনেক মানুষ। কেউ কোনো কথা বলছে না। বট গাছের নিচে বেদির ওপর বসে আছেন সেই সন্ন্যাসী। তিনি নিচু গলায় কথা বলছেন পাশের দুজন লোকের সঙ্গে। সে কথা শোনা যাচ্ছে না। রাজকুমার তীক্ষ্ণ এক জায়গায় বসে পড়ল। এত লোক চুপ করে বসে শুধু একজন সন্ন্যাসীকে দেখছে। এটা বড় আশ্চর্য লাগলো তার। সে পাশের একজনকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ইনি কি শাক্য সিংহ? সে লোকটি শুধু মাথা নেড়ে জানালো, হ্যাঁ। তীক্ষ্ণ আবার জিজ্ঞেস করল, ইনি কি সত্যি একজন রাজকুমার ছিলেন? লোকটি বলল, অবশ্যই। ইনি কপিলাবস্তু নামে দেশের রাজকুমার। একদিন ইনি রাজা হতেন। তীক্ষ্ণ জিজ্ঞেস করল, তাহলে তিনি রাজ্য ছাড়লেন কেন? কেউ ষড়যন্ত্র করে তাকে তাড়িয়ে দিয়েছে? লোকটি হেসে বলল, না না, উনি নিজেই রাজ্য ছেড়ে সিংহাসনের দাবি ছেড়ে চলে এসেছেন। ওর বাবা তো ওকে এখনো ফিরিয়ে নিতে চান, কিন্তু উনি রাজা হবেন না। তীক্ষ্ণ বলল, এটা তো আমি বুঝতে পারছি না। উনি রাজার ছেলে, তবু রাজা হতে চান না কেন? কেন সিংহাসন ছেড়ে পথে পথে ঘুরে বেড়ান? গাছতলায় থাকেন ইচ্ছে করে? লোকটি বলল, এটা বোঝা সত্যি শক্ত। এর আগে তো আর কোনো রাজকুমার এমনভাবে ইচ্ছে করে রাজ্য ছাড়েননি। রাজকুমার হয়েও উনি অস্ত্র হাতে নেন না। উনি সামান্য একটা পিঁপড়েকেও মারেন না। এমন মানুষ তো আগে কেউ দেখেনি। আসল কথাটা কি জানো ভাই? উনি নিজের রাজ্য ছেড়ে এসেছেন বটে, কিন্তু সারা পৃথিবীটাই ওর রাজ্য। উনি সিংহাসনে বসেননি, কিন্তু উনি আমার মতন হাজার হাজার মানুষের হৃদয়ের রাজা হয়েছেন। তীক্ষ্ণ বলল, হৃদয়ের রাজা কাকে বলে আমি জানি না। আচ্ছা, এর নাম শাক্য সিংহ, আবার কেউ কেউ বলছে এর নাম গৌতম। দুটোই এর নাম? লোকটি বলল, হ্যাঁ, এর অনেক নাম। ইনিই আবার সিদ্ধার্থ। বোধি বৃক্ষের তলায় বসে উনি বিশেষ জ্ঞান লাভ করেছেন বলে এর আর এক নাম বুদ্ধ। একবার এর সামনে গিয়ে দাঁড়ালেই মনে হয় শরীরে সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। তীক্ষ্ণ উঠে দাঁড়িয়ে বলল,
আমি ওর সামনে একবার দাঁড়াতে চাই। আমার কয়েকটা প্রশ্ন আছে। ওর পাশে যারা বসে আছেন তারা কে? লোকটি বলল, একজন সারিপুত্র আর একজন মৌদগলায়ন। ওরা গৌতম বুদ্ধের প্রধান শিষ্য। আর একটু দূরে যাকে দেখছেন ওর নাম সুদীর্ণ। উনি একজন খুব বড় ব্যবসায়ীর ছেলে, সব ছেড়ে চলে এসেছেন। তীক্ষ্ণ সবাইকে ঠেলে ঠুলে সামনে এগোতে লাগলো। এই সময় কে যেন নিভিয়ে দিল সব মশাল। তবে আকাশে এত জ্যোৎস্না যে সব কিছু স্পষ্ট দেখা যায়। তীক্ষ্ণ একেবারে বেদিটার সামনে গিয়ে দাঁড়াতেই গৌতম বুদ্ধ তাকালেন তার দিকে। গৌতম বুদ্ধের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। বোঝা গেল তিনি তীক্ষ্ণকে চিনতে পেরেছেন। তীক্ষ্ণ কত কি প্রশ্ন করবে ভেবেছিল, এখন হঠাৎ তার মুখ যেন বন্ধ হয়ে গেল। গলা দিয়ে স্বরই বেরোলো না। সে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইল সেই সন্ন্যাসীর দিকে। কি স্নিগ্ধ তার চোখ দুটি, চাঁপা ফুলের মতন গায়ের রং, তার হাসি যেন চাঁদের আলোর মতন। গৌতম বুদ্ধ বললেন, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। তুমি কি আমার সঙ্গে লড়াই করতে এসেছ? রাজকুমার তীক্ষ্ণ তবু কোনো উত্তর দিতে পারল না। বুদ্ধ উঠে দাঁড়ালেন, তারপর শিষ্যদের নিয়ে নেমে গেলেন সেই বেদি থেকে। অন্য সকলেও উঠে দাঁড়িয়ে গান ধরল। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। খানিক বাদে রাজকুমার তীক্ষ্ণ আবার ফিরতে লাগলো কলন্দ গ্রামের দিকে। যে লোকটির সঙ্গে সে প্রথম কথা বলেছিল সেই লোকটিও আসছে তার পাশে পাশে। লোকটির নাম বাহুক। সে বলল, আপনি তো খুব ভাগ্যবান। শাক্যমুনি আপনার দিকে হাসি মুখে তাকিয়েছিলেন। আপনি কিছু বললেন না কেন? আপনি কি বলেন তা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল। তীক্ষ্ণ চুপ করে রইল। সে মন ঠিক করে ফেলেছে, সে আর নিজের দেশে ফিরে যাবে না। গৌতম বুদ্ধ শিষ্যত্ব গ্রহণ করে এখানেই থেকে যাবে। একটু পরে এসে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, গৌতম বুদ্ধ শিষ্য হতে গেলে কি করতে হয়? বাহুক বলল, কিছুই না, ইচ্ছে করলে শিষ্য হতে পারবেন। ও সামনে গিয়ে আপনার মনের কথা খুলে বলবেন। তবে একটা কথা আছে, আপনার বয়স তো কম। আপনার বয়সী কেউ শিষ্য হতে চাইলে বাবা মায়ের অনুমতি আনতে হয়। আপনাকে তো সেই অনুমতি আনতে হবে। ব্যাপার কি জানেন, অনেক মা বাবার একমাত্র সন্তান এখানে এসে ওর শিষ্য হয়ে যায়। তারপর মা বাবা এসে কান্নাকাটি করে। তারা বলে, আমাদের বংশে আর কেউ থাকবে না, প্রভু ওকে ছেড়ে দিন। গৌতম বুদ্ধ তো কাউকে জোর করে শিষ্য বানাতে চান না। সেজন্যই তিনি বলে দিয়েছেন অল্প বয়সীদের বাবা মায়ের অনুমতি আনতে হবে। তীক্ষ্ণ বলল, আমার তো বাবা কিংবা মা কেউ বেঁচে নেই, আমায় কে অনুমতি দেবে? বাহুক জিজ্ঞেস করল, আপনার আপনজন কেউ নেই? তীক্ষ্ণ বলল, একজন আছেন, আমাদের রাজ্যের রাজপুরোহিত। তিনি আমাকে পিতার মতন মানুষ করেছেন। তার কাছে জিজ্ঞেস করলে তিনি বোধহয় অনুমতি দেবেন না। বাহুক খানিকটা যেন চমকে বললেন, রাজপুরোহিত? তিনি কি রাজ্য চালান? তীক্ষ্ণর উত্তরটা আর শোনা গেল না। উল্টো দিক থেকে আর একদল লোক বুদ্ধং শরণং গচ্ছামি গাইতে গাইতে এলো। ওরাও গাইতে লাগলো সেই গান। ভিড়ের মধ্যে বাহুকের সঙ্গে রাজকুমার তীক্ষ্ণর ছাড়াছাড়ি হয়ে গেল। পরদিন সকালেই রাজকুমার তীক্ষ্ণ গৌতম বুদ্ধর জন্য ছটপট করতে লাগলো। সে ছুটে গেল বৈশালীর দিকে, কিন্তু সেই বটগাছের তলায় বেদিতে তাকে দেখা গেল না। তিনি কাছাকাছি একটা কুঠিরে কয়েকজন শিষ্যের সঙ্গে রয়েছেন। সারাদিন বাইরে বেরোলেন না। আবার পরদিন রাজকুমার তীক্ষ্ণ সেখানে গিয়ে গৌতম বুদ্ধর প্রধান শিষ্য সারিপুত্রকে ধরে বলল, আপনি আমার হয়ে একটু বলবেন? আমার নাম তীক্ষ্ণ। আমাকে উনি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে দেখেছিলেন। ওর স্পর্শে আমার হাত থেকে তলোয়ার কোষে পড়ে গিয়েছিল।
এই কথা বললেই উনি আমাকে চিনবেন। আমি ওর সঙ্গে নিভৃতে একবার দেখা করতে চাই। সারিপুত্র ফিরে এসে হাসি মুখে বললেন, হে তেজস্বী যুবক, তোমাকে উনি ঠিকই চিনতে পেরেছেন। তোমার নাম শুনে উনি হেসেছেন সস্নেহে। তবে উনি এই কথা বললেন যে তোমার সঙ্গে ওর নিভৃতে দেখা হওয়ার সময় এখনও আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে। সময় হলে উনি তোমাকে ঠিক ডাকবেন। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল। গৌতম বুদ্ধের কাছ থেকে ডাক এলো না। 4র্থ দিনে একটু বেলার দিকে কলন্দ গ্রামে উপস্থিত হলো এক অশ্বারোহী। তার গায়ে ঝলমলে পোশাক, মাথায় সোনার মুকুট। তার কোমরে যে তলোয়ারটি ঝুলছে তার খাপে হিরে মুক্ত বসানো। সে চিৎকার করে বলতে লাগলো, অহিচ্ছত্রপুরের যুবরাজ তীক্ষ্ণকে। সে কোথায়? সে নিজেকে অতুলনীয় বীর মনে করে। আমি তার সঙ্গে লড়াই করতে চাই। এই কথাই সে বলতে লাগলো বারবার। রাজকুমার তীক্ষ্ণ তখন নিজের শিবিরে বসেছিল। জয়পাল এসে তাকে এই খবরটা দিল। রাজকুমার তীক্ষ্ণ প্রথমে কোনো উত্তরই দিল না। ক্রমে অনেক লোক জমতে লাগলো তার শিবিরের সামনে। সেই সুসজ্জিত অশ্বারোহীকেও পথ দেখিয়ে নিয়ে এলো 2-1 জন। সেই যুবকটি ঘোড়া থেকে নেমে নিজের তলোয়ারে হাত দিয়ে গম্ভীরভাবে বলল, আমি উরুবেল রাজ্যের রাজকুমার সুনন্দ। 2 বছর আগে তুমি আমার বড় ভাইকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করেছ। তখন আমি বয়সে ছোট ছিলাম। আজ আমি প্রস্তুত হয়ে এসেছি। আজ আমি তোমাকে সমুচিত শিক্ষা দেব। এসো রাজকুমার তীক্ষ্ণ, যদি সাহস থাকে আমার সঙ্গে লড়াই করো। জয়পাল তাড়াতাড়ি শিবিরের ভেতর থেকে রাজকুমার তীক্ষ্ণ তলোয়ারটা নিয়ে এলো। তার মুখে মুচকি মুচকি হাসি। সুনন্দ নামে রাজকুমারটি নিছকই না বালক। রাজকুমার তীক্ষ্ণর বীরত্বের কাছে ও কয়েক মুহূর্তও টিকতে পারবে না। বেচারা 7 করে মরতে এসেছে। রাজকুমার তীক্ষ্ণকে কেউ লড়াইতে আহ্বান করলে সে তাকে চূড়ান্ত শাস্তি দেবে, এটাই রাজকুমারের প্রতিজ্ঞা। জয়পাল রাজকুমার তীক্ষ্ণর হাতে তলোয়ারটা তুলে দিল। জনতার মধ্যে থেকে 2-1 জন বৃদ্ধ চেঁচিয়ে বলল, তোমরা এই গ্রাম ছেড়ে দূরের মাঠে যাও, এখানে আমরা রক্তপাত দেখতে চাই না। আর কিছু লোক বলল, এখানেই হোক, এখানেই হোক। রাজকুমার তীক্ষ্ণ তলোয়ারটা মাটিতে ছুঁয়ে দাঁড়িয়ে রইল চুপ করে। রাজকুমার সুনন্দ অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, আমার সঙ্গে লড়তে সাহস হচ্ছে না? রাজকুমার তীক্ষ্ণ অদ্ভুতভাবে হাসল। তারপর তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিল দূরে। জয়পাল এবং অন্যরা বিস্ময় শব্দ করে উঠল। রাজকুমার তীক্ষ্ণ হাত জোর করে বলল, হে উরুবেল রাজ্যের কুমার, আমি পরাজয় স্বীকার করছি। আমার আর যুদ্ধে স্পৃহা নেই। বিনা যুদ্ধেই তুমি জয়ী হয়েছ। তারপর সে জয়পালের দিকে ফিরে বলল, জয়পাল, তুমি চতুর্দিকে ঘোষণা করে দাও, আমি আর দিগ্বিজয়ী নই। আমি আর কোনো যোদ্ধার সঙ্গে লড়াই করতে চাই না। তারপর সে হন হন করে হেঁটে চলে গেল জঙ্গলের দিকে। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। শুধু একজন লোক, যার নাম বাহুক, সে গেল রাজকুমার তীক্ষ্ণর পিছু পিছু। জঙ্গলের কাছে গিয়ে সে বলল, রাজকুমার, রাজকুমার, একটু শুনবেন? আমি একটা কথা বলবো। রাজকুমার তীক্ষ্ণ বলল, মাফ করবেন, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বাহুক বলল, আমার কথাটা খুব জরুরি, অনুগ্রহ করে একটু সময় দিন। রাজকুমার তীক্ষ্ণ থেমে গিয়ে ঘুরে তাকালো। বাহুক কাছে এসে বলল, আপনি এই পাথরটার ওপর বসুন, শান্ত হন। দুজনে বসল মুখোমুখি একটা বড় পাথরের ওপর। রাজকুমার তীক্ষ্ণর ভুরু কুঁচকে আছে। 2-1 মুহূর্ত অপেক্ষা করার পর সে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি কি বলতে চান? বাহুক বলল, আপনি অহিচ্ছত্রপুরের রাজকুমার। আমারও বাড়ি ছিল অহিচ্ছত্রপুর। রাজকুমার তীক্ষ্ণর মুখের রেখা এবার একটু নরম হলো। সে বলল, ও, আপনি আমার দেশের মানুষ? বাহুক বলল, হ্যাঁ, যদিও বহুকাল দেশ ছাড়া। অবশ্য দেশে সব খবর রাখি। আপনি সেদিন বললেন আপনার বাবা মা কেউ বেঁচে নেই। কেন এই কথা বললেন? আপনার মা তো বেঁচে আছেন। রাজকুমার তীক্ষ্ণ দারুণ চমকে উঠে বলল, হ্যাঁ, আমার মা বেঁচে আছেন? কে বলল আপনাকে?
আমার মা বিশ্বাসঘাতিনী। তিনি পালাতে গিয়ে সৈন্যদের হাতে নিহত হয়েছেন অনেক দিন আগে। বাহুক বলল, আপনার মা যে কালাঘর নামে কারাগারে বহুকাল বন্দিনী, তা আপনি জানেন না? তিনি এখনো বেঁচে আছেন, সে কথাও আমি জানি। রাজকুমার তীক্ষ্ণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আপনার কথা সত্যিও হয় তাতে কিছু আসে যায় না। আমার মা বেঁচে থাকলেও আমি তার মুখও দর্শন করতে চাই না। আমার মা বিশ্বাসঘাতিনী। চম্পক নামে একজন সেনাপতির সঙ্গে ষড়যন্ত্র করে আমার মা আমার মহান পিতাকে হত্যা করেছে। বাহুক বলল, হতেই পারে না, এটা মিথ্যে। রাজকুমার তীক্ষ্ণ বলল, আমার পিতাকে হত্যা করার পর আমার মা সেনাপতি চম্পকের সঙ্গে রাজধানী দখল করতে এসেছিলেন। এ আমি নিজের চোখে দেখেছি। সেই কথা আমি কোনো দিন ভুলব না। বাহুক বলল, আপনার পিতাকে হত্যা করেছে অন্য একজন বিশ্বাসঘাতক, এও আমি নিজের চোখে দেখেছি। কোনো দিন ভুলব না সেই দৃশ্য। তবে সব কথা শুনুন, খুলে বলি। রাজকুমার তীক্ষ্ণ আর বাহুক নামে লোকটির কথার মাঝখানে একটা বাধা পড়ল। কয়েকজন সন্ন্যাসী গান গাইতে গাইতে এসে পড়ল সেই জঙ্গলে। কাছেই একটা নদী। সন্ন্যাসীরা সেই নদীতে স্নান করতে যাচ্ছে। সন্ন্যাসীদের সঙ্গে রয়েছে একটি বাচ্চা ছেলে। তার বয়স 8-9 বছর, কিন্তু তাকেও দেখতে একেবারে সন্ন্যাসীর মতন। তার মাথা ন্যাড়া, গায়ে গেরুয়া রঙের কাপড়। সেই দিকে তাকিয়ে রাজকুমার তীক্ষ্ণ বাহুককে জিজ্ঞেস করল, আপনি যে বললেন বাবা মায়ের অনুমতি ছাড়া কেউ সন্ন্যাসী হতে পারে না, তাহলে ওইটুকু ছেলে সন্ন্যাসী হলো কি করে? ওর বাবা মা কি অনুমতি দিয়েছেন? বাহুক হেসে বলল, আপনি ওকে চেনেন না? ওর নাম রাহুল, স্বয়ং গৌতম বুদ্ধের ছেলে। রাজকুমার তীক্ষ্ণ অবাক হয়ে বলল, গৌতম বুদ্ধ বিবাহ করেছেন? বাহুক বলল, হ্যাঁ, বিয়ে করার পরই তো উনি সন্ন্যাসী হয়েছেন। তারপরেও উনি একবার নিজের রাজ্যেও কপিলা বস্তুতে ফিরে গিয়েছিলেন। তখন ও স্ত্রী ছেলেকে বাবার কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, তুমি বাবার কাছে কিছু চেও। গৌতম বুদ্ধ আর ছেলেকে কি দেবেন? ওর তো ধনরত্ন কিংবা রাজমুকুট নেই, তাই ছেলেকে দীক্ষা দিয়েছেন। রাজকুমার তীক্ষ্ণ বলল, ওইটুকু বাচ্চা, তবু ওর মুখে ঠিক যেন আলোর মতো আনন্দ ফুটে বেরোচ্ছে। আমিও দীক্ষা নিয়ে ওই আনন্দ পেতে চাই। সন্ন্যাসী দলের একেবারে শেষে যিনি ছিলেন, তিনি রাজকুমার তীক্ষ্ণকে দেখে থমকে দাঁড়ালেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেই সন্ন্যাসীর মুখ ভর্তি দাড়ি, মাথার চুলে জট পাকিয়ে গেছে। রাজকুমার তীক্ষ্ণকে দেখে তিনি কয়েক মুহূর্ত বিস্ময়ে চুপ করে রইলেন। তারপর দৌড়ে এসে বললেন, রাজকুমার দৃঢ়, রাজকুমার দৃঢ়, আপনি বেঁচে আছেন? আমি কত খুঁজেছি আপনাকে। আজ বড় আনন্দের দিন। রাজকুমার তীক্ষ্ণ বাহুকের দিকে ফিরে বলল, ইনিকে? আমাকে দৃঢ় বলছেন কেন? আমার নাম তো দৃঢ় নয়। সেই সন্ন্যাসী রাজকুমার তীক্ষ্ণর হাত চেপে ধরে বললেন, কুমার, আমাকে চিনতে পারছেন না? আমরা দুজনে একসঙ্গে নদীতে লাফ দিলাম। বাহুক বলল, কুমার, ইনি হচ্ছেন শিল্পী শ্রমণ জয়পাল। ইনি এখানে ছবি আঁকেন, মূর্তি করেন। ইনি গৌতম বুদ্ধের একটা মূর্তি করতে চেয়েছিলেন, কিন্তু গৌতম বুদ্ধ রাজি হননি। তাই গৌতম বুদ্ধ যেসব গল্প বলেন, উনি তার ছবি আঁকেন। সন্ন্যাসী বললেন, আমি একসময় অহিচ্ছত্রপুরের দুর্ভেদ্য কারাগারের প্রহরী হয়েছিলাম। তখন একদিন আপনাকে নিয়ে পালাতে গিয়ে পড়ে গেলাম প্রহরীদের সামনে। দুজনেই উঠে গেলাম এক গম্বুজে। সেখানেও তাড়া করে এলো প্রহরীরা। বাঁচার কোনো আশা ছিল না বলে দুজনেই অত উঁচু থেকে ঝাঁপ দিলাম নদীতে। আমার একটা পা ভেঙে গিয়েছিল। ভাসতে ভাসতে গিয়ে উঠলাম এক অচেনা দেশে। তারপর আপনাকে কত খুঁজেছি, অনেক দেশে ঘুরেছি, কোথাও আপনাকে পাইনি। আজ আপনাকে দেখে আমার বুক আনন্দে ভরে যাচ্ছে। রাজকুমার তীক্ষ্ণ আবার বলল, আপনি ভুল করছেন। আপনার সঙ্গে আমি কোনো দিন নদীতে লাফ দিইনি। বাহুক বলল, মনে হচ্ছে আপনাদের দুই ভাইয়ের চেহারার মিল আছে খুব। নিশ্চয়ই শিল্পী জয়পাল আপনার দাদার কথা বলছেন।
রাজকুমার তীক্ষ্ণ বলল, আমার দাদা কারাগারে ছিলেন? শিল্পী জয়পাল বললেন, সেই কারাগারে আপনার মাও ছিলেন। রানী তলতা দেবী সেই অন্ধকার কারাগারে ছিলেন বছরের পর বছর। তিনি কি মুক্ত হয়েছেন? রাজকুমার তীক্ষ্ণ বলল, আমার মা? আমি জানতাম আমার মা, বাবা, দাদা কেউ বেঁচে নেই। বাহুক বলল, কুমার, এবার আমার কাহিনীটা শুনুন। অনেক বছর আগে, আমি যখন বেশ ছোট ছিলাম, আমার বাবার সঙ্গে একদিন জঙ্গলে ভেড়া চড়াতে গিয়েছিলাম। আমরা খুব গরিব ছিলাম, ভেড়া চড়ানোই ছিল আমাদের পেশা। বাবা রোজ সকালে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। একদিন পাহাড়ে একটা গাছের পাশে গেছি, হঠাৎ দেখি একজন বিশাল চেহারার পুরুষ দাঁড়িয়ে আছেন একটা পাথরের ওপর। একজন শীর্ণকায় লম্বা মতো লোক পেছন থেকে ঠেলে তাকে ফেলে দিলেন খাদের মধ্যে। শিল্পী জয়পাল বললেন, মহারাজ মহাচূড়ামণি। তিনি ওই পুরোহিতকে দারুণ বিশ্বাস করতেন, কিন্তু ওই পুরোহিতই সাংঘাতিক বিশ্বাসঘাতক। বাহুক বলল, আমার কথা সবটা শুনুন। তখন তো আমি মহারাজকে চিনতাম না, তার মাথায় মুকুটও ছিল না। শুধু দেখলাম একজন মানুষ আরেকজন মানুষকে ঠেলে ফেলে দিল। মহারাজ কিন্তু প্রথমেই খাদের একেবারে নিচে পড়ে যাননি, একটা গাছের ডাল ধরে ঝুলছিলেন আর চিৎকার করে বলছিলেন, গুরুদেব, আমাকে বাঁচিয়ে দিন, আমি সিংহাসন চাই না। তখন সেই পুরোহিত তলোয়ার দিয়ে গাছের ডালটা কেটে মহারাজকে নিচে ফেলে দিলেন। তিনি তলিয়ে গেলেন অতল অন্ধকারে। শিল্পী জয়পাল বললেন, ইস, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? বাহুক বলল, আরও শুনুন। আমি আর বাবা ওই দৃশ্য দেখে ফেলেছিলাম বলে পুরোহিত চম্বি আমাদের কাছে ডাকলেন। তারপর তলোয়ারের এক কোপে আমার বাবার মুন্ডু কেটে ফেললেন। তিনি আমাকে মারবার জন্য অস্ত্র তুলেছিলেন, কিন্তু আমি দৌড়ে পালিয়ে গেলাম। উনি তাড়া করেও আমাকে ধরতে পারলেন না। পরের দিন রাত্রিরে উনি সৈন্য সামন্ত নিয়ে এলেন আমাদের গ্রামে। ওর ওই পাপের সাক্ষী রাখতে চাননি। আমি সে রাতে বোবা সেজেছিলাম। চম্বি আমার গায়ে কয়েক জায়গায় আগুনের ছ্যাঁকা দিয়ে দেখতে চেয়েছিলেন আমি সত্যি বোবা কিনা। আমি কিছুতেই মুখ দিয়ে শব্দ করিনি। এই দেখুন, আজও আমার শরীরে সেই পোড়া দাগ রয়েছে। সে তার একটা পা তুলে দেখালো, পায়ের তলাটা একেবারে কালো। বাহুক বলল, সে রাতে চম্বি আমাদের গ্রামে আগুন ধরিয়ে দিল। আমি কোনো ক্রমে পালালাম, প্রাণের ভয়ে আর কখনো ফিরে যায়নি। চম্বির গুপ্তচরেরা সব সময় ঘুরে বেড়ায় সেখানে, কিন্তু দেশের টান কি ভোলা যায়? দূর থেকে আমি দেশের সব খবর রাখার চেষ্টা করি। শিল্পী জয়পাল বললেন, চম্বি মহারাজকে হত্যা করেছেন, তারপর ষড়যন্ত্র করে মহারানীর নামে দোষ চাপিয়েছেন। চম্পকের কাছে চম্বি মিথ্যে কথা বলে মহারানীকে পাঠিয়েছিলেন, যাতে লোকে মনে করে চম্পক আর মহারানী দুজনেই বিশ্বাসঘাতক। এরা দুজনেই মহারাজকে মেরে সিংহাসন দখল করতে চায়। বাহুক বলল, লোকেও তাই বিশ্বাস করেছিল। আমার এক কাকার কাছে শুনেছি চম্পক আর মহারানী তলতা দেবীকে সবাই একসঙ্গে ঘোড়া ছুটিয়ে আসতে দেখেছিল। শিল্পী জয়পাল বললেন, আমি পরে শুনেছি মহারানী আসলে তখন চম্পকের কাছে বন্দিনী ছিলেন। চম্পক যাতে কিছু বলে দিতে না পারে সেই জন্য সে এসে পৌঁছনো মাত্র তার মুখ বেঁধে ফেলে তাকে শুলে চড়িয়ে মেরে ফেলা হলো চম্বির আদেশে। তারপর মহারানী তলতা দেবীকে কালাঘর নামে দুর্গে অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হলো। তার খবর বাইরের কেউ জানতও না। এতক্ষণ চুপচাপ শুনছিল রাজকুমার তীক্ষ্ণ। হঠাৎ জিজ্ঞেস করল, আপনি তাকে নিজের চোখে দেখেছেন? শিল্পী জয়পাল বললেন, অবশ্যই। তার সঙ্গে দেখা করার জন্যই আমি কালাঘর দুর্গে প্রহরীর কাজ নিয়েছিলাম। আপনার মনে নেই কুমার, আপনি তখন খুব ছোট ছিলেন। আপনার মা আমাকে রাজবাড়ির উদ্যানে আশ্রয় দিয়েছিলেন। আমি সেখানে মূর্তি করতাম। চম্বি সব মূর্তি ভেঙে ফেলেছেন, কিন্তু আমি অকৃতজ্ঞ হতে পারি না। আমি অত বড় কালাঘরের সেই এক নির্জন কুঠুরিতে মহারানীকে ঠিক খুঁজে বার করেছিলাম। রাজকুমার তীক্ষ্ণ জিজ্ঞেস করল, তিনি আপনাকে কি বললেন? শিল্পী জয়পাল বললেন, আমি নিজের জীবন তুচ্ছ করে মহারানীকে সেই কারাগার থেকে উদ্ধার করতে চেয়েছিলাম,
তিনি রাজি হলেন না। তিনি বললেন, আমি কারাগার থেকে বেরোলেই আমার 2 ছেলের ক্ষতি হবে। চম্বি প্রতিশোধ নেবেনই। চম্বি আমার 2 পুত্রকে হত্যা করবেন। আমার জীবনের চেয়ে কুমার দৃঢ় আর কুমার তীক্ষ্ণর জীবনের দাম বেশি। তুমি এক এক করে আমার পুত্রদের উদ্ধার করার চেষ্টা করো বরং। আমার দাদাও ওই কারাগারে ছিলেন? হ্যাঁ, কিন্তু বিশাল কারাগার, তার অনেক কক্ষ। কুমার দৃঢ় তার মায়ের খবর জানতেন না। তারপর কি হলো বলুন? কুমার দৃঢ়কে আমি সব কথা জানালাম। বড় রাজকুমার প্রথমে ভয় পাচ্ছিলেন। জীবনের ভয় নয়, যন্ত্রণার ভয়। একেবারে ঘুটঘুটে অন্ধকার ঘরে মাসের পর মাস, বছরের পর বছর থাকতে থাকতে তার চোখে আর আলো সহ্য হতো না। চোখে রোদ পড়লেই খুব কষ্ট হতো। তাই আমরা ঠিক করলাম রাত্রির বেলা বেরোবো। রাজকুমার দৃঢ়কে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছিলাম, তবু ধরা পড়ে গেলাম শুম্ভ নিশুম্ভ নামে 2 সাংঘাতিক প্রহরীর কাছে। শুম্ভ নিশুম্ভ? ওদের তো আমি চিনি। ওদের সঙ্গে একসময় আমি তলোয়ার লড়েছি। ওরা আমার দাদাকে চিনল না? না, ওরা কোনো কিছু চিন্তা করে না, শুধু হুকুম মানতে জানে। আমি ওদের বললাম, তোমরা কাকে মারতে যাচ্ছ? উনি আমাদের রাজকুমার। তা শুনে তারা বলল, আমাদের রাজকুমার তীক্ষ্ণ। তাছাড়া এই রাজ্যে আবার রাজকুমারকে? চম্বি রটিয়ে দিয়েছিলেন যে বড় রাজকুমার বেঁচে নেই। শুম্ভ নিশুম্ভ আমার দাদাকে ধরে রেখে আপনাকে ছেড়ে দিল? না না, শেষ পর্যন্ত আমরা কেউ ধরা পড়িনি। আমরা দুজনেই উঠে গেলাম একটা গম্বুজের মাথায়। শুম্ভ নিশুম্ভ সেখানে তেড়ে এলো। আরও প্রহরীরা এলো। তাদের সঙ্গে লড়াই করে জয়ের আশা ছিল না। আমরা কোন ঠাসা হয়ে পড়লাম, কিন্তু ওদের হাতে ধরা দেওয়ার চেয়ে মৃত্যুবরণ করাই ভালো মনে করে আমরা লাফিয়ে পড়লাম বহু নিচে নদীতে। পড়ার সময়ই আমার জ্ঞান চলে গিয়েছিল। পরে চোখ মেলে আমি আর বড় রাজকুমারকে দেখতে পাইনি। আমরা দুজনে ভেসে গিয়েছিলাম দুদিকে। আমার দাদা জলে ভেসে গেছে, সাঁতার জানতো? তা জানতেন, কিন্তু কোথায় যে গেলেন তা জানি না। অনেক খুঁজেছি তাকে, কোনো সন্ধান পাইনি। আমি ঘুরতে ঘুরতে একদিন গৌতম বুদ্ধের দেখা পেলাম। তার কাছে দীক্ষা নিয়েছি, তার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াই। রাজকুমার তীক্ষ্ণ কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে চেয়ে রইল জয়পালের দিকে। তারপর 2 হাতে নিজের মাথা চেপে ধরে তীব্র স্বরে বলল, এখন আমি কি করি? আমার জীবনের সব মিথ্যে হয়ে গেল। এতদিন আমি জানতাম পৃথিবীতে আমার কেউ নেই। আমার মা বিশ্বাসঘাতিনী হয়ে আমার পিতাকে হত্যা করেছেন। সেজন্য আমি মায়ের মুখ মনে করতেও চাইতাম না। আমার দাদার কথাও আমি ভুলে গিয়েছিলাম। আমি জানতাম রাজপুরোহিত চম্বি আমাকে পিতার মতন স্নেহ করেন। আমার সঙ্গে তিনি কোনো দিনও খারাপ ব্যবহার করেননি। এখন দেখছি চম্বি আমার সবচেয়ে বড় শত্রু। বাহক বলল, কুমার, এই চম্বির মতন কুচক্রী আর পাপী এই দুনিয়ায় আর 2টি নেই। শিল্পী জয়পাল বললেন, আপনার মায়ের ওপর চম্বির এত রাগ কেন জানেন? মহারানী তলতা দেবী দারুণ বুদ্ধিমতী। তার বুদ্ধিতেই মহারাজ মহাচূড়ামণির রাজ্য চালাতেন। চম্বি বারবার হেরে যেতেন মহারানীর কাছে। সেজন্যই চম্বি ওরকম প্রতিশোধ নিলেন। রাজকুমার তীক্ষ্ণ মাথা চুল মুঠি করে টেনে চিৎকার করে বলল, এখন আমি কি করি? আমার মাথায় আগুন জ্বলছে। আমার ইচ্ছে করছে চম্বির ওপর চরম প্রতিশোধ নিতে, কিন্তু আমি তলোয়ার ছুঁড়ে ফেলেছি। আমি ঠিক করেছি যুদ্ধ করব না, বুদ্ধদেবের অনুগত হব। পাথর থেকে নেমে সে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো আর চিৎকার করতে লাগলো, আহ আহ। বাহক আর শিল্পী জয়পাল স্তব্ধ হয়ে রইল। কি বলবে বুঝতে পারল না। রাজকুমার তীক্ষ্ণর সর্বাঙ্গ ধুলোয় মাখামাখি হয়ে গেল। তার চিৎকার শুনে বোঝা যায় তার খুবই কষ্ট হচ্ছে। বুকখানা যেন ফেটে যাচ্ছে, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে চিৎকার শুনে আরও অনেক লোক জড়ো হলো সেখানে। মল্লপাল আর তার সঙ্গীরাও এসে গেল। রাজকুমারকে ওরকম ধুলোয় গড়াতে দেখে মল্লপাল ব্যাকুলভাবে হাঁটু গেড়ে বসে বলল, কুমার, কুমার, এ আপনি কি করছেন? উঠে বসুন, শান্ত হন।
রাজকুমার তীক্ষ্ণ কান্না থামিয়ে রক্তাভ চোখে মল্লপালের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, মল্লপাল, তুমি জানতে যে আমার মা কারাগারে বন্দিনী? চম্বি তাকে আটকে রেখেছেন। মল্লপাল অপরাধীর মতন মাথা নিচু করে বলল, জানতাম। রাজকুমার আবার জিজ্ঞেস করল, জানতে? তাহলে এতদিন বলনি কেন? মল্লপাল বলল, চম্বির ভয়ে বলিনি। চম্বির বিরুদ্ধে কিছু বললে তিনি আমার স্ত্রী, পুত্র, কন্যাদের হত্যা করবেন। এবার উঠে বসে রাজকুমার তীক্ষ্ণ প্রায় হাহাকার করে বলল, যে পুরুষ তার পিতৃহত্যার প্রতিশোধ দেয় না, সে কি পুরুষ? সবাই চুপ করে রইল। রাজকুমার তীক্ষ্ণ আবার বলল, যে সন্তান তার মায়ের অপমানের কথা শুনেও সহ্য করে যায়, সেই সন্তানের কি জন্মটাই ব্যর্থ নয়? এবারও সবাই চুপ করে রইল। রাজকুমার তীক্ষ্ণ এবার সকলের মুখের দিকে তাকিয়ে বলল, এখন আমি কি করি? এখন আমি কি করি? এবারেও কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সে ভূমি থেকে লাফিয়ে উঠল। তারপর হুঙ্কার দিয়ে উঠল, আমার অশ্ব, আমার অশ্ব কোথায়? রাজকুমার তীক্ষ্ণ এক দৌড়ে বেরিয়ে এলো অরণ্য থেকে। ছুটতে ছুটতে এলো নিজেদের শিবিরের কাছে। মাটি থেকে তুলে নিল তার তলোয়ার। সামনেই দাঁড়িয়ে রয়েছে তার সাদা ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চেপে রাজকুমার তীক্ষ্ণ ঝড়ের বেগে বেরিয়ে গেল। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব। পরের দিন এসে হাজির হব শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।